আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ। জনাব অজয় দাশগুপ্ত, আমাদের দেশে এই মুহূর্তে বেশ ঠান্ডা, আমরা তো ঠান্ডায় খুব একটা অভ্যস্ত না। এই জ্যাকেট ট্যাকেট পরে বসে আছি। আপনাকে দেখছি একটা হাওয়াই শার্ট পরে বসে আছেন। তো আপনাদের এখানে তো অনেক ঠান্ডা থাকে মাঝে মাঝে, কিন্তু এই মুহূর্তে মনে হয় বেশ আরামদায়ক আবহাওয়া। তা অসম্ভব আমাদের গরম পড়ছে আপনার। হ্যাঁ, গরম পড়ছে খুব। এখন গরম না? হুম। এখন ওখানে টেম্পারেচার কত? এখন দক্ষিণ গোলার্ধে তো এখন ধরেন 24-25 হবে, তবে কাল পরশু বোধ হয় 35 হয়ে শনিবারে 41 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, ও, তাহলে তো মোটামুটি বেশ গরমই পড়েছে আপনার এখানে। তা জি। আমাদের এখানে নির্বাচন সামনে ঘনিয়ে এসেছে, 12 তারিখে আগামী মাসে হবে। এখন ওইভাবে ধরলে 1 মাস 6 দিন অথবা 5 দিন আছে আর কি। তো নির্বাচন উপলক্ষে যে উত্তাপটা হওয়ার কথা ছিল, এখনো সেটা আমরা দেখছি না। কিন্তু তো আপনারা অনলাইনে নিশ্চয়ই কিছু নির্বাচনের খবরাখবর পাচ্ছেন। তো নির্বাচনে যাওয়ার আগে, নির্বাচনের আলোচনায় যাওয়ার আগে আমি একটু ছোট করে একটা কথা বলতে চাই যে আমাদের দেশের রাজনীতির যে যারা নাকি রাজনীতি করেন, রাজনীতিবিদ আছেন, তাদের যখন তারা ক্ষমতায় থাকেন তখন তাদের কি অবস্থা হয়, যখন ক্ষমতা থেকে চলে যান তখন তাদের কি অবস্থা হয়। এটা নিয়ে আমরা ভাবছিলাম যে এই যে ওবায়দুল কাদেরের খবরটা পেলাম যে উনি খুবই অসুস্থ হয়ে আছেন, এবং এই অসুস্থ হয়ে থাকার এই অবস্থায় মানে দেখেন ওনার নিশ্চয়ই কিছু অপকর্ম আছে। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো দেশের উনি পার্টির দায়িত্বে ছিলেন, সেই পার্টিটার আজকে কি অবস্থা, এবং এর জন্য দায় নিশ্চয়ই ওনাকে নিতে হবে। এবং উনি এখন মানে মৃত্যুর এই জীবনের এই সন্ধিক্ষণে এসে কিন্তু যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তার আশেপাশে থাকবে, সেটাও তো ওনারা পাচ্ছেন না। তো এই যে ওনার অবস্থানটা আজকে, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? প্রথমে আমি আপনাকে একটা কথা বলি, কোনো মুমূর্ষু মানুষকে নিয়ে আপনার বাজে কথা বলা কিংবা তার বিরুদ্ধে বিষোদ্গার করা অনৈতিক হয় এবং অনুচিত মনে করি। কিন্তু প্রকৃতির বিচারের হাত থেকে তো আপনি রেহাই পাবেন না। আপনি যেটা বলছেন যে তিনি সংকটাপন্ন, সংকটজনক অবস্থায় আছেন, এবং আমি যেটা দেখলাম নিউজে, তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে বিদায় করে দেওয়া হয়েছে যে এখানে আর চিকিৎসা নেওয়ার দরকার নেই। তার মানে কি উনি চিকিৎসা নিতে পারছেন না? হ্যাঁ, উনি তো সুস্থ হয়ে ফিরে যাননি। তো দেখেন, জি আমাদের ছাত্র অবস্থায় ওবায়দুল কাদের তেজি নেতা ছিলেন ছাত্রলীগের। এবং আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন উনি একবার এসেছিলেন ভোটের ক্যাম্পেইন করতে। এবং জাসদের ছেলেরা তাকে একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছিল সারা রাত, তাকে এবং বাহলুল মজনুন চুন্নুকে। এবং তারা স্লোগান দিচ্ছিল, আলোয়ালের ভিতরে কাদের চুন্নু কাদেরে, মানে আলোয়াল হলের ভিতরে। কাদের ভাই, কাদের ভাই তেজি নেতা ছিল, এটা ঠিক। এবং আমি একটা ব্যক্তিগত জিনিস আপনাকে শেয়ার করি। উনি যখন মন্ত্রী ছিলেন না, তখন মাঝে মাঝে উনি ইনবক্সে কথা বলতেন। তখন তিনি মন্ত্রী হননি, দলের মধ্যে তার অবস্থা তখন কোণঠাসা। এবং উনি আমাকে প্রায় বলতেন যে সংবাদের লেখাগুলি উনি পড়েন, কারণ উনি মাঝে মাঝে সংবাদে লিখতেন। মন্ত্রী হবার ইমিডিয়েট পরে আপনার, তখন বোধহয় প্রতিমন্ত্রী পাতিমন্ত্রী এরকম কিছু একটা, আপনার যোগাযোগের একটা দায়িত্ব উনার ছিল। আমাদের পার্বত্য জনপদে থানচি নামে একটা এলাকা আছে, নিশ্চয়ই জানেন। তো জি থানচিতে খাদ্য সংকট দেখা দিয়েছিল সরবরাহের কারণে। এমন না যে খাদ্যের সংকট, সরবরাহ জনিত কারণ, পৌঁছানো যাচ্ছে না। জি তা আমি জি। ফেসবুকে একটা ছোট্ট ছড়া দিয়েছিলাম যে উন্নতি হয়েছে মানছি, উন্নতি হয়েছে মানছি, চাটগা থেকে কত দূরে থানছি। এটা তো জি। আপনাদের ব্যর্থতা। উনি রেগে মেগে আমাকে ইয়ে করলেন, এই ফেসবুকের ইনবক্সে একটা মেসেজ দিলেন, সিডনিতে থাকেন, বাস্তবতা জানেন না, আমি তো জান দিয়ে ফেলতেছি, এটা এক্ষুনি উইথড্র করেন। বুঝছেন? তো এইটা হচ্ছে ইনিশিয়াল পর্বের কথা। তারপরে তার যে ব্যাপ্তি, তার পেছনে মাসুদ, ওই যে কি ভালো হয়ে যা মাসুদ, তারপরে ধরেন হ্যাঁ ওই যে রসগোল্লা খাওয়ানো টেকনাফের বধি, তখন তো হ্যাঁ আমরা তো সৌদি হয়ে গেছি, আমরা আর কে, আমাদেরকে উনি আর চিনে না। কিন্তু হ্যাঁ। প্রশ্ন হলো, আপনি যেটা বলছেন যে কৃতকর্মের দায়, কৃতকর্মের শুভ ফল, দুটাই কিন্তু মানুষকে পোহাতে হয়। আমি খুবই দুঃখিত এই কথাটি বলার জন্য, খুবই বিব্রত বোধ করছি যে মারা গেলে তো তার দাফনও তার দেশে হবে না। আমরা ধরেন স্বেচ্ছায় দেশ ছেড়ে এসেছি। একটা জিনিস বুঝতে হবে, যারা প্রবাসী হয়, অভিবাসী হয়, যারা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যায়, তাদের মেন্টাল সেট আপটা আরেক রকম। তখন তারা যেখানে যায় সেখানে একটা পরিবেশ গড়ে ওঠে, সেখানকার লোকরা তাদের চেনে, এবং তাদের জানাজা বা সৎকারে শয়ে শয়ে হাজার হাজার লোক হয়। কিন্তু আপনি যে জায়গায় গিয়েছেন সেটা তো পলায়ন, রাইট। তাই না? এই যে আমি বলবো কি, ওবায়দুল কাদেরের কি হবে, কতদিন তার আয়ু, এটা আমি আপনি ডিসাইড করতে পারবো না। আমাদের উচিত হবে মানুষকে বা সবাইকে বলা যে এটা থেকে শিক্ষা নেবেন। দেখেন, আপনার এখানে আমি যখনই কথা বলি, মানুষ আমার কাছ থেকে গল্প শুনতে চায়। আমি ছোট্ট একটা গল্প বলি আপনাকে। নাসিরুদ্দিন হোজা, যার নাম বীরবল, জি বীরবলের
যে বীরবলের সমাধিটা কেমন জানেন, কবরস্থানটা? বীরবলের কবরস্থানে আপনি যখন প্রথম যাবেন, লোহার জং ধরা গেট, বিশাল বিশাল জং ধরা তালা এবং দুপাশে দেয়াল। আপনি বলবেন যে কেন আসলাম এখানে, এটা তো ঢুকতেই পারবো না, তাই লাভ কি? যখনই আপনি ফিরে চলে আসবার মতো উদ্যত হবেন, ওখানে লোক আছে, ওরা বলবে আপনি কি এটা দেখতে আসছেন? বলবে হ্যাঁ, বলবে আমার সাথে আসেন। আপনাকে একেবারে পেছন দিকে নিয়ে যাবে দেয়ালের, ওখানে গিয়ে দেখবেন আপনি হুট খোলা, কিচ্ছু নাই, মানে পেছন দিকে ঢুকতে পারবেন। তো বীরবল এই গল্পটার মাধ্যমে বলেছে যে মানুষ সামনের দিকে সব আটকে রাখে, পশ্চাৎ দিক পুরা খোলা, নিজে জানেই না। বুঝছেন? জি হ্যাঁ। জি জি জি। এখন প্রশ্ন হলো, আমরা তার ধরেন দীর্ঘায়ু প্রার্থনা করা, এইটা একটা নৈতিক দায়িত্ব, কিন্তু আমরা চাইলেও তিনি দীর্ঘায়ু হবেন না। আর বাঙালির আবেগটা, মাসুদ ভাই, ওয়াহিদুল হক বলছিল একটা গল্প। ওয়াহিদুল হক বলছে যে বিশাল দশাশই এক পাঞ্জাবিকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধা দুইটা, লিকলিকে হুম, মুক্তিযোদ্ধা। মারার পরে একটা না রিয়েলাইজেশন হয়েছে, কয় চল তো আবার দেখে আসি। দেখতে গিয়ে নাকি বিস্ময়ের সাথে বলতেছে, উরি বাপরে বাপ, এত সুন্দর মোটা একটা লোক আমরা মারলাম কেমনে। বাঙালি শত্রুর ব্যাপারেও আপনার ইমোশনাল হয়ে যায়, দেখেন। আর ও যদি হ্যাঁ বাঙালি, ও ও যদি মুক্তিযোদ্ধাটারে মারতো, বলতো কি মেনে এক ইবলিস খতম কিয়া হয়, এই কথা বলতো হুম, কিন্তু। হ্যাঁ। তো আবেগটা রাখি, আবেগটা আবেগের জায়গায় রেখে বলি, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের প্রচন্ড ক্ষতি করেছেন, প্রচন্ড ক্ষতি করেছেন। যার ছত্র ছায়ায় তিনি করেন না কেন, তিনি ক্ষতি করেছেন। এবং সকল মানুষ একটা বিষয়ে একমত যে আশরাফ, সৈয়দ আশরাফ ভাইকে সরানোর পরে ওবায়দুল কাদের ছিল মিসফিট, আনফিট এবং আনজাজমেন্টাল একজন মানুষ, যার মাধ্যমে আওয়ামী লীগ আজকে এই পরিণতিটা বরণ করেছে। হিটলার মারা গেছে বলে কি আমরা হিটলারকে প্লাস পয়েন্ট দেবো? বাঙালির নেতা এই যে সুভাষ বসু এত সংগ্রাম করেছেন, এত কিছু করেছেন বাঙালির জন্য, শুধু তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ বিরোধী ভূমিকায়, তার ভূমিকার জন্য, হিটলারের সাথে সখ্যতার জন্য আমরা তাকে এখনো সেইভাবে নিতে পারি না। কাজে ওবায়দুল কাদেরের বিচার করবে ইতিহাস। তবে আমার ধারণা মতে তিনি আর নন্দিত হবার সুযোগ রাখেননি, এমনকি মৃত্যুকালেও। আমি যদিও তার দীর্ঘায়ু কামনা করি। জি। আরেকটা ঘটনা, যেহেতু ওবায়দুল কাদের কথা উঠলো এখানে, মানে একজন ব্যক্তি, তারপর ভারত, এরকম প্রসঙ্গ, আরেকটা ছোট প্রসঙ্গ, একটু ছোটও না, মানে এটা আসলে এতটা গুরুত্ব নাও পেলে হতো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। আমি রাজনীতি ঢুকেও গিয়েছি একটু। সেটা হলো যে আমাদের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, আইপিএল এ তার খেলার কথা ছিল, চুক্তিবদ্ধ ছিল, চুক্তিবদ্ধ হয়েছিল কিনা জানি না, নিলামে তাকে নেওয়া হয়েছিল 9 কোটি 20 লাখ রুপি দিয়ে আইপিএল এর জন্য। এবং ওখানকার ধর্মীয় কিছু সংগঠন, উগ্রবাদী সংগঠন, তারা দাবি করেছে যে তাকে নেওয়া যাবে না, এবং সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের ক্রিকেট বোর্ড তাকে বাদ দিতে বলেছে। এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই দাবির, মানে সিদ্ধান্তের কারণে কলকাতা নাইট রাইডার্স তাকে বাদও দিয়ে দিয়েছে। এবং তারা বলেছে তারা নাকি তাকে নিরাপত্তা দিতে পারবে না, যেহেতু সেহেতু বাদ। এবং এর প্রতিবাদ আপনি জানেন বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ আমি মনে করি যে একটা ভালো ভূমিকা রেখেছে। বাংলাদেশের বক্তব্য হলো, তুমি যদি আমার একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে না পারো, তাহলে আমার 24 জন প্লেয়ারকে তোমরা কিভাবে নিরাপত্তা দিবে? অতএব যে বিশ্বকাপ টি-20 হওয়ার কথা ছিল এই ফেব্রুয়ারিতে, সেই বিশ্বকাপে আমরা অংশ ভারতে নেব না। বিশ্বকাপের আপনার আরেকটা ভেন্যু আছে, শ্রীলঙ্কা, আমাদের খেলা ওখানে হলো। এখন একদম শেষ মুহূর্তে এসে ভারত, শুনলাম এটা, যে তারা নাকি বলে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে এই বাংলাদেশের এই 25 জনকে। বাংলাদেশ তবুও রাজি হচ্ছে না, না আমরা সেখানে যাবো না, ভারতে যাবো না আমরা। তো সম্পর্কটা একেবারে সাপে নেউলে হয়ে গেল নাকি? এখানে কি ধর্মটা কাজ করেছে নাকি রাজনীতি কাজ করেছে? আপনার কি মনে হয় আসলে? এটা দেখেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়। প্রথমে আমি বিষয়টা নিন্দা জানাই এইভাবে যে একজন খেলোয়াড়, সে হচ্ছে একটা ব্যক্তি, সে একটা ব্যক্তি, সে একটা দেশের মানুষ, সে একটা দেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই ক্ষেত্রে সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছিল না। মোস্তাফিজ যাচ্ছিল একটা দলকে রিপ্রেজেন্ট করবে, কলকাতা নাইট রাইডারকে। সেখানে একটা ব্যক্তি মানুষের প্রতি এই আক্রোশ এবং সিকিউরিটি দিতে না পারার কারণে তাকে নিলাম থেকে প্রত্যাহার করা বা না নিতে চাওয়া সিকিউরিটির কারণে, এটা তো ভারতের ব্যর্থতা। তাদের যে প্রশাসনিক কিংবা ধরেন শৃঙ্খলা বা আইনগত, সেটার একটা ব্যর্থতার একটা নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা ঠিক আছে, এটা আমি নিন্দা করি, নিন্দা জানাবো। এবং এবং যে বাংলাদেশে না যাওয়ার যে কারণ, সেই কারণটাকে আমি সমর্থন করছি। কিন্তু একজন যে খুব সুন্দরী ইয়ে আছেন না, উপদেষ্টা, রিজওয়ানা হাসান নাম বোধহয় উনার, উনি জি, প্রায় দেখি রিপন। এখন ক্রিকেট, হ্যাঁ প্রায় দেখি ক্রিকেট নিয়ে কথা বলেন। উনি বলছেন যে এটার মধ্যে রাজনীতি মেশানো হয়েছে। রাজনীতি কি আমরা মেশাইনি মাসুদ ভাই? আমি মুস্তাফিজের পক্ষে 100% দাঁড়িয়ে বলছি, মাশরাফির মতো অধিনায়ক বাংলাদেশে এখন পর্যন্ত একজনও আসেনি। তার বাড়ি জ্বালিয়ে দেওয়া, সে দুঃখ করে বলেছে যে তার মা বাবা এক কাপড়ে বেরিয়ে এসছে, এটাও তো আমাদের দেশে ঘটেছে একজন ক্রিকেটারের বিরুদ্ধে। আমাদের দেশে সাকিব আল হাসান কি রাজনীতি শিকার হয়নি? বিশেষ করে আমি সাকিবের কথা বলবো। আমাদের ওয়ার্ল্ড কাপে কি সাকিব আল হাসানকে খেলতে দেওয়া হয়েছিল? আমি বোধহয় আপনার সাথে আরো একবার বলেছিলাম যে পৃথিবীর যে কোনো প্রান্তে দি অনলি আইকন অফ বাংলাদেশ ইজ সাকিব আল হাসান স্পোর্টস ওয়ার্ল্ডে, দি অনলি আইকন।
একমাত্র আইকন যে 3টা ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিল। এবং যে কাহিনী দিয়ে তাকে আমরা বর্জন করেছি বা দূরে রেখেছি, সে কাহিনীটা কি সত্য? সে তো কানাডায় ছিল ওই সময়, সে যাত্রা বাড়িতে এসে কাউকে গুলি করবে ওই সময়? সে তো দেশের ভেতরেই ছিল না, সে হত্যার নির্দেশ দিবে। আপনি এইটা এইটা আপনি মানে, আমি বলছি কেন জানেন? প্রতিশোধের স্পৃহার আগুন যখন জ্বলে, সেই আগুন কিন্তু অনেক দূরে ছড়িয়ে যায়। ওই যে অন্নদাশঙ্কর রায়ের একটা কথা আছে, আপনি যদি বিষাক্ত বীজ মাটিতেও রোপণ করেন, তার ছায়া কিন্তু আকাশে পড়ে। আজকে কি হচ্ছে? উপমহাদেশের সম্পর্কগুলো খারাপ হচ্ছে, বিশেষ করে নিকটতম প্রতিবেশীর সাথে। আমি বারবার বলছি, আমি আমার জন্মগত পরিচয় হিন্দু বলে অনেকেই আমাদেরকে মনে করেন আমরা হ্যাঁ, আমরা কাঁচামাল হিসাবে কিন্তু রেজেন না। হ্যাঁ, এটা বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা খুবই জটিল বিষয়। আমার দেশ, আমার খেলোয়াড়, আমার পতাকা, আমার নিরাপত্তার পক্ষে আমি নিশ্চয়ই দাঁড়াবো, কিন্তু আমাকে আমার কৃতকর্মের কথাও বিবেচনা করতে হবে। এবং আরেকটা কথা বলি, যাদের আর মাত্র হাতে 1.5 মাস সময় বা 2 মাস সময়, যদি নির্বাচন হয়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে তাদের আরো অনেক বেশি সহনীয় হওয়া উচিত। কারণ আপনি ওই ওবায়দুল কাদেরের কথায় আবার ফিরে আসছি, মিষ্টিটা খেয়ে খালি প্লেট রেখে যায়েন না, যাতে আমাদের অসুবিধা হয়। প্লিজ খালি পেটটাও নিয়ে যান, আমরা নতুন প্লেট কিনতে পারবো। এই জঞ্জালগুলি রেখে যায় না আপনাদের। এই যে সব দিকে যে গুবলেট পাকানোর একটা জঞ্জাল পাকানোর একটা সিস্টেম হঠাৎ ফুসে ওঠা কোনো কারণ ছাড়া, কারণ ওদের পক্ষে দাঁড়ানোর কোনো যুক্তি নেই, এই জন্য এটা পেলে এটাতে ফুসে উঠছে, ওইটা পারলে ওইটাতে ফুসে উঠছে। কিন্তু যে জায়গায় তাদের ফুসে ওঠা দরকার, তারা কিন্তু ফুসে উঠছে না। ফুসে ওঠার দরকার ছিল, এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কয়েকটা মানুষকে পুড়িয়ে মারা ফেলা হয়েছে। তারপরে দেখলাম এক আওয়ামী লীগের চেয়ারম্যান মুসলিম ভদ্রলোক তার স্ত্রীকে বলছে যে 2 দিনের জন্য নিয়ে যাচ্ছি, 2 দিনের পর ফেরত দেবো। ভাবি, আমরা মানুষ খারাপ না? হাতে এত বড় বড় বন্দুক, এগুলোর ব্যাপারে আপনারা ফুসে উঠছেন না কেন? এগুলো তো আসল জিনিস না, নিরাপত্তা তো আসল জিনিস। জি জি জি। মানে নিরাপত্তার কথা যখন বললেন, তো নিরাপত্তা নিয়ে একটা কথা বলি আপনাকে, যে আর 1 মাসের একটু বেশি আছে নির্বাচনে। নির্বাচনটা তো মনে করেন আপনার খুবই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। কিন্তু নির্বাচিত হওয়ার জন্য 10-12 জন লোক মাঠে থাকে, যে যার মতো শক্তি প্রয়োগ করে। তো সেখানেও কিন্তু অনৈতিক ভাবে শক্তি প্রয়োগের একটা প্রতিযোগিতা দেখা দিতে পারে, এরকম আশঙ্কা আমরা সবসময় দেখেছি। তো সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কি সেই মনোবল আছে কিনা, তারা সেই সক্ষমতা এই মুহূর্তে আছে কিনা, এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না। যে আপনি যে ঘটনাগুলির কথা বললেন, এগুলোর তো মানে কেন হতে পারে, কেন ঘটতে পারে? কারণ যারা ঘটায় তারা জানে আমার কিছু হবে না। আপনি দেখেছেন 2 দিন আগে হবিগঞ্জের যে ঘটনাটা, আপনার ডিগ্রি ক্লাসের পরে একজন সে ওসির সামনে দাঁড়িয়ে বলছে আমি যে দেখেছি ওটা। আমরা আপনাকে বসিয়েছি, আমরা থানা পুড়িয়ে দিয়েছিলাম, আমরা এসআই সন্তোষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, অথবা আমাদের কথা আপনাকে শুনতে হবে। এটা সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার পরে একটা চাপ আসে, এবং চাপের কারণে সেই থানায় তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সেই মধ্যরাতেই তাকে আবার কোর্ট বসিয়ে জামিনও দেওয়া হয়। এবং এই সমস্ত ঘটনা যখন ঘটে, তখন অপরাধীদের মনোবল কি চাঙা হয় না? পাশাপাশি পুলিশের মনোবল কি আরো কমে যায় না? যদি কমে যায়, এই দুটোর বাস্তবতাকে সামনে রেখে সামনে নির্বাচনে আপনি কিভাবে আশা করেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশ থাকবে? তার আগে আমি একটা কথা বলি মাসুদ ভাই, আনিস আলমগীর কি এরকম কোনো কথা বলেছিল সন্ত্রাসের পক্ষে? আপনি এমনি দেখেন তো, চিন্তা করে, যারা জেলে আছে, কারাগারে নিয়ে গেছে যেসব সাংবাদিকদের, তারা কি এরকম কিছু বলেছিল? তারা কি এরকম কোনো থ্রেট দিয়েছিল পুলিশ মিলিটারির সামনে দাঁড়িয়ে? তাদেরকে এবং আপনি তাদের ঢুকায় রাখছেন, জামিন হচ্ছে না, তাদের তাদের জামিন হচ্ছে জামিন না। দেন নাই আপনি। মধ্যরাতে কোর্ট বেশি একটা সন্ত্রাসীকে জামিন দেওয়া হচ্ছে, সেখানে আপনি বলছেন যে ইলেকশন ফেয়ার হবে। ইলেকশন এখন যেটা মনে হচ্ছে যে ইলেকশন উইল বি হেল্ড, একটা ইলেকশন হয়তো হবে, সেটা হয়তো আন্তর্জাতিক চাপে হবে। আমাদের একটা সৌভাগ্য, আমাদের বাড়ির আশেপাশে ট্রাম্প থাকে না, বুঝছেন? আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য, যারা ক্ষমতায় আছে তাদের জন্য সৌভাগ্য। ট্রাম্প যদি আমাদের দেশের আশেপাশে থাকতো, ও ওদের প্রত্যেক রাখতে একটা করে নিয়ে যেত তুলে, বুঝছেন? এবং আপনার যেটা হয় যে, দেখেন, দ্য মিনিং অফ ডেমোক্রেসি পৃথিবীতে আসলে বদলে গেছে। এই যে ভেনিজুয়েলার মতো একটা তৈল সমৃদ্ধ দেশ, সোনা আছে, বিভিন্ন ভাবে একটা সমৃদ্ধ দেশ, তার শাসক যতই খারাপ হোক, আপনি কি আসলে তাকে মধ্যরাতে তুলে নিয়ে যেতে পারেন? এরকম আজকে আপনার জাতিসংঘ কেউ উদ্বেগ কিছু প্রকাশ বলেন না, করেছে। ট্রাম্প জি, তাকে উঠিয়ে নিয়ে গেলো, কেউ তো তেমন করে নিন্দাও করলো না, বুঝলাম, এটাও বুঝলাম না না। না না, বুঝতে হবে তো, আপনার ওয়েস্ট ইউরোপ মানে ফুল ইউরোপ এবং আমেরিকা নিন্দা না করলে আর কোনো নিন্দা নাই। আপনাকে তাহলে আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের জানি না সময় কতটুকু আছে, একটা ছোট্ট বলি। আপনি ওয়ার্ল্ড কাপে আপনি খেয়াল করেন, কিন্তু প্রত্যেক বছর ফুটবল ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের একজন হিরো হবে, পৃথিবী কাঁপাবে, যেমন ধরেন ব্যান্ডিট লাইক বেকামের মতো। কিন্তু আসলে জি। না, অত বড় না। কারণ মিডিয়া বড় করে, মিডিয়া ইংল্যান্ড থেকে একজন না একজনকে বড় করবে। এবং আপনাকে আমি মানে স্পষ্ট করে বলছি, ম্যারাডোনার সমস্ত পতনের কারণ ছিল ইংল্যান্ডকে 2-1 গোলে হারানো। ওই যেদিন শিরোনাম হয়েছিল ফকল্যান্ড 2,
ইংল্যান্ড ওয়ান, হ্যাঁ সেনি ম্যারাডোনার হ্যাঁ নির্ধারণ হয়ে গেছে, বুঝছেন? তার মানে কি মিডিয়া ওদের হাতে, রয়টার বলেন আপনার কি বলেন বিবিসি বলেন হোয়াট এভার সিএনএন বলেন, ওদের হাতে। ওরা যেভাবে পোর্ট্রে করবে প্রজেক্ট করবে আপনি সেভাবে দেখবেন। যে ওরা করছে না, আপনি কি সাউথ আমেরিকান ল্যাঙ্গুয়েজ বোঝেন? আমরা কি স্প্যানিশ বুঝি? আমরা কি হিব্রু বুঝি? আমরা কি পার্সি বুঝি? কাজে আমরা পারবো না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মিডিয়া যাদের হাতে, তারা যেটা বলে সেটাই আমরা গিলি। জি, আপনার এক বাড়িতে এক চাকর ছিল, তো আপনার তাকে কে আসছে জিজ্ঞেস করছে তোর বাবু কই? বলে ভাত খায়। দিছে এক থাপ্পড় পরে তারে, বলে এই কখনো বলবি না ভাত খাই। বলে কি বলবি? বলবি বাবু ভোজন করে। আর যদি জিজ্ঞাসা তুই কি করো, কই বলবো ভাত খাই। দিছে আরেকটা থাপ্পড়, বলে তুই ভাত খাস না, তুই বলবি আমি গিলি, আমি ভোজন করি তুই গিলস, তো আমরা গিলি, বুঝছেন? আমাদের আমাদের নিয়তি হচ্ছে গেলা, আমাদের কিছু করার নেই। না, এটা আসলেই খুবই দুর্ভাগ্য। কিন্তু মানে একটা বিষয় হলো কি জানেন, যে এটা কিন্তু মানে আপনি যে কথা বলেন আনিস আলমগীরের কথা তুলনাটা করলেন, আমি আপনাকে এই সুযোগে আনিস আলমগীরকে যে গ্রেফতার করা হয়েছে এবং ওখানে যে এফআইআরটা আছে, মানে যিনি অভিযোগ করেছেন, অভিযোগ উনি যা লিখেছেন, যে তার দুটো আপনার ইয়ের কথা বলেছেন, যে টকশোতে উনি কি বলেছেন, এবং এটা পড়ে নাকি ওনার মনে হয়েছে যে উনি নাকি নিষিদ্ধ দলের পক্ষে এক ধরনের মানে প্রাসঙ্গিকতা তৈরি করছেন, নিষিদ্ধ দলের পক্ষে। অ্যাডভোকেসি করেছেন, আমি হ্যাঁ। না, আমি বিচারকের যে কাণ্ডজ্ঞান আমার একটু মানে হলো, দ্বিধা হলো, যে একজন বিচারক তো ওটা দেখেছেন, তিনি তো তাকে জেলে পাঠিয়েছেন, যে তাকে জামিন দেওয়া যাবে না। বাংলাদেশের নিষিদ্ধ দলের পক্ষে বয়ান উনি কিভাবে তৈরি করলেন? কারণ আমি ওটা আবার দেখেছি, ওখানে উনি কি বলেছেন। আচ্ছা, হয়তো ওই কথাটা কোনো না কোনো ভাবে হয়তো মনে হতে পারে যে আওয়ামী লীগের উপর অবিচার হচ্ছে, এমন কথা উনি বলেছেন। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। খেয়াল করেন খুব, আমি যদি আইন কথা এক্স্যাক্টলি, ভাবেন, আমি এটাই বলছি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। বাংলাদেশে নিষিদ্ধ দল হলো এই মুহূর্তে দুটো, একটা হলো হিজবুত তাহরির, একটা হলো ছাত্রলীগ। ছাত্রলীগ হলো নিষিদ্ধ। তো ওখানে তো হিজবুত তাহরির এবং ছাত্রলীগের পক্ষে উনি কোনো বয়ান তৈরি করেন নাই। তো এইটা উনি দিয়ে দিলেন, লেখলেন। আর যদি আওয়ামী লীগের পক্ষে কেউ কিছু বলেন, যে যেমন ধরুন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে, আমি যদি মনে করি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা উচিত হয় নাই, আমি যদি মনে করি কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না, তাহলে কি আপনি আমাকে ধরে অ্যারেস্ট করে ফেলাবেন? সরকারের কোনো একটা কর্মকাণ্ড জি, আমি কি সমালোচনা করতে পারবো না? তো এখন তাকে নিয়ে গেল এবং তার জামিন হলো না, আজকে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে। আনিস আলমগীরের জামিন হচ্ছে না। কিন্তু তার অপরাধ কি? সে নাকি সন্ত্রাস বিরোধী আইনে তাকে আটকানো হয়েছে। তো এই দেশে যদি এই হয়, ডক্টর ইউনূস এখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন, ওনারা বলে যদি এগুলো চলতে থাকে অবাধে, তো এটাকে আপনি কিভাবে দেখবেন? ছোট করে একটু মন্তব্য করলে তো শেষ করে আচ্ছা দিই। আমি এখানে, হ্যাঁ আমি একটু বলি, আমি দু কথা বলেই শেষ করবো। একটা হচ্ছে ইলেকশনের কথা আপনি বলেছেন, দেখেন তারেক রহমান ফিরে এসেছেন 17 বছর পর, তার কথা সংযত এবং মার্জিত মনে হয়েছে এই পর্যন্ত। এবং একটা জিনিস আমি মনে করি যে পজিটিভ পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে রাজনীতির কাছে মব এবং ইত্যাদি আসলে পরাজিত হয়ে গেছে। বিএনপি তো একটা রাজনৈতিক দল যেভাবেই হোক, এবং তারেক রহমান সেই রাজনৈতিক দলের প্রধান। তার আগমন এবং সবকিছু ঘিরে যে রাজনৈতিক আবর্তন তৈরি হয়েছে, এটাই রাজনীতি। এবং এটাতে যদি ইলেকশনে প্রভাব পড়ে এবং ইলেকশনটা শুভ কোনো ফল বয়ে আনবে, তবে সেটার পার্সেন্টেজ এখন পর্যন্ত আমি 20-30-র উপরে দিতে পারবো না। আর আমি আমাদের প্রধান উপদেষ্টা এবং শান্তির কথা বললেন, আপনি নিশ্চয়ই জানেন যে উপমহাদেশের জন মানুষ হচ্ছে শান্তির প্রতীক। একজন হচ্ছে গৌতম বুদ্ধ, আরেকজন হচ্ছে মহাত্মা গান্ধী। আমরা মানি বা না মানি, মহাত্মা গান্ধী হচ্ছে বিশ্বব্যাপী অহিংস শান্তির প্রতীক। মহাত্মা গান্ধী 5 বার নমিনেশন পেয়েছিল শান্তির জন্য, নোবেল 5 বার। 36, 38, 37, 38, 39, 47, 48, 5 বার। একবারও শান্তি পুরস্কার দেওয়া হয় নাই, কারণ ওইটা অশান্তি পুরস্কার, তখনই ওরা জানে, বুঝছেন? এবং নোবেল কমিটির একটা লিখিত প্রথা আছে যে আমরা ভুল করেছি, এই লোক এখন আর পৃথিবীতে নাই। তার মানে কি গান্ধীও গেছে, শান্তিও গেছে। এখন নোবেল অসি পুরুষ যেই দেশে আছে, এই দেশে কি হবে এটা বলা সম্রাট কিরোর পক্ষেও সম্ভব না। আমি তো একজন সাধারণ মানুষ, তবে আমরা আশা করব যেন ভালো হয়, আমরা কথা বলতে পারি, আমাদের যেন অন্তত এই জামিন অজামিন এগুলি নিয়ে যেন কথা বলতে না হয়। আচ্ছা, এক মিনিটে কি আরেকটা বিষয় একটু বলবেন, যত ছোট করে সম্ভব? সেটা হলো, এই যে গত বছরের জুলাই আন্দোলনের পর আমরা যাদের নিয়ে সবচেয়ে বেশি ভরসা করেছিলাম, যে তরুণদেরকে নিয়ে, তারা একটা রাজনৈতিক দল করলো, সেই দল এখন আবার দেখলাম জামাতের জোটে মিশে গেল। তো এইটা, এই যে তাদের যে আপনার পরিবর্তনটা এবং একটা রাজনীতিতে যাওয়া, এমপি হওয়ার জন্য জামাতের জোটের সঙ্গে যাওয়া, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, যদি ছোট করে একটু বলেন। এক লাইনে বলবো, বলেন। আমি সত্যি অভিভূত, যেখানে দরকার সেখানেই তুমি দুরভিভূত। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত।
প্রিয় দর্শক, ধন্যবাদ ধন্যবাদ। আমরাও যেন যেখানে সেখানে দ্রবীভূত হয়ে মানুষকে অভিভূত না করি সেই প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন।